ভাবুন তো একবার, একজন মানুষ যিনি নিজেকে সবসময় দেখে এসেছেন একজন সাধারণ গৃহিণী হিসেবে, হঠাৎ করে তাকে এসে দাঁড়াতে হলো দেশের রাজনীতির একেবারে কেন্দ্রে। যখন নিজের ভেতর থেকেই প্রশ্ন আসে, আমি কি পারব? তখন একজন মানুষ কিভাবে তার পথ খুঁজে পান? চলুন আজ আমরা সেই গল্পটাই একটু কাছ থেকে দেখব। আমি রাজনীতি জানি না, আমি একজন সাধারণ গৃহিণী। ভাবা যায়? এই সহজ সরল কথাগুলো দিয়েই শুরু হয়েছিল এক অসাধারণ যাত্রা। তার পরিচয় তখন একটাই, তিনি জিয়ার স্ত্রী আর 2 ছেলের মা। এর বেশি কিছু তিনি কখনো চাননি। কিন্তু জানেন তো, ইতিহাস মাঝে মাঝে নিজের গতিপথ নিজেই ঠিক করে নেয়। এখানে কিন্তু কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ছিল না, একদমই না। ব্যাপারটা ছিল পুরোটাই দায়িত্বের। স্বামীর মৃত্যুর পর যে বিশাল এক শূন্যতা তৈরি হল, সেই শূন্যতা পূরণ করার জন্যই তাকে এগিয়ে আসতে হয়েছিল। সে মানুষটিকে, যিনি নিজেকে এর বাইরে আর কিছুই ভাবতেন না। আর তার রাজনীতিতে আসার পরের ঘটনাগুলো, সে তো আরও অবিশ্বাস্য। দেখুন, ১৯৮২ সালের জানুয়ারিতে তিনি আসলেন একজন সাধারণ সদস্য হিসেবে, একেবারে সাদামাটা একটা ব্যাপার। সেখান থেকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, তারপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর ঠিক তার 2 বছরের মাথায় ১৯৮৪ সালের ১০ মে তিনি দলের চেয়ারপারসন। মানে সময়টা খুব অল্প, কিন্তু তার কাঁধে যে দায়িত্বটা এসে পড়ল সেটা ছিল পাহাড় সমান। একটু কল্পনা করার চেষ্টা করুন সেই দিনটার কথা। দলের কাউন্সিল চলছে, মঞ্চের নিচে হাজার হাজার সমর্থকের ভিড়, রীতিমতো এক জনসমুদ্র। সবার মুখে শুধু একটাই নাম। আর তিনি যখন মঞ্চে উঠলেন, তার হাত পা রীতিমতো কাঁপছে। কি বলবেন তিনি? এতগুলো মানুষের সামনে কি বলার আছে তার? এই একটাই চিন্তা তখন তার মাথায় ঘুরছিল। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর মাইক্রোফোনের সামনে এসে যা বললেন, সেটা আসলে কোনো সাজানো গোছানোর রাজনৈতিক ভাষণ ছিল না, ছিল একেবারে মনের কথা। বললেন, জিয়ার স্বপ্ন রক্ষা করতে আমি আজ এখানে। আপনাদের ভালোবাসা পেলে আমি পারব, একা পারব না, আপনাদের সাথে নিয়ে পারব। ব্যাস, এইটুকুই। এই যে সরলতা, এই যে বিনয়, এটাই যেন জাদু করে দিল, মানুষের মন ছুঁয়ে গেল কথাটা। কিন্তু মানুষের মন জয় করা এক জিনিস, আর নিজের মনের সাথে লড়াই করাটা, সেটা আরেক জিনিস। তার আসল পরীক্ষাটা শুরু হলো এরপর। একদিকে রাজনীতির কঠিন জগৎ, আর অন্যদিকে তার ঘর, তার পরিবার। নেত্রী আর মা, এই 2 পরিচয়ের মধ্যে এক ভীষণ টানাপোড়েন শুরু হয়ে গেল। তার জীবনটা তো বলতে গেলে ৩৬০ ডিগ্রি ঘুরে গেল। সকাল থেকে রাত, মিটিং, মিছিল, প্রেস কনফারেন্স, কোনো ফুরসত নেই। প্রায় এমন হতো যখন তিনি বাড়ি ফিরতেন তখন অনেক রাত, ছেলেরা ঘুমিয়ে পড়েছে, অথচ ওরা হয়তো সারাদিন অপেক্ষা করেছে মায়ের জন্য। এরকমই এক রাতে বাড়ি ফিরে দেখেন তার বড় ছেলে তারেক তখনও জেগে আছে, মায়ের পথ চেয়ে বসেছিল। সে খুব সহজভাবে জিজ্ঞেস করল, মা, তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কি আমাদের ভুলে গেছ? ভাবুন তো একবার, একটা বাচ্চার এই ছোট্ট প্রশ্নটা একজন মায়ের বুকে কেমন তীরের মতো বিঁধতে পারে। সেদিন রাতে তিনি তার ডায়েরিতে নিজের ভেতরের সব যন্ত্রণা যেন উপুর করে দিয়েছিলেন। লিখেছিলেন, জিয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে কি আমি আমার ছেলেদের স্বপ্ন ভেঙে দিচ্ছি? আল্লাহ, তুমি আমাকে পথ দেখাও। এই কয়েকটা কথাই বলে দেয় কি প্রচণ্ড এক মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। আর একটা ঘটনা বলি, তার ছোট ছেলে কোকো তখন অসুস্থ, হাসপাতালে ভর্তি। আর ঠিক সেই সময়েই তাকে একটা জরুরি রাজনৈতিক সভায় যেতে হচ্ছে। গাড়িতে বসে তিনি কাঁদছিলেন আর ভাবছিলেন, এই নতুন জীবন, এই রাজনীতি, এটা কি তার কাছ থেকে তার পরিবারকে কেড়ে নেবে? মা হিসেবে তিনি কি ব্যর্থ হয়ে যাচ্ছেন? এই প্রশ্নগুলো তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল। কিন্তু অনেক সময়ে সবচেয়ে বড় দুর্বলতার মধ্যেই সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে থাকে। তার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। এই সব দ্বিধা, দ্বন্দ্ব আর আত্মবিশ্বাসের অভাবের মাঝেই তিনি তার আসল কণ্ঠটা খুঁজে পেলেন। আর এই বদলের শুরুটা হয়েছিল দিনাজপুরের একটা সভা থেকে। ওই সভায় তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। দিনাজপুর, বুঝতেই পারছেন, তার নিজের শহর। শৈশব কেটেছে সেখানে। তো সেই চেনা মাটির মঞ্চে দাঁড়িয়ে তার হঠাৎ করে সব মনে পড়তে লাগল। মা বাবার কথা, নিজের স্কুলের কথা, আর অবশ্যই জিয়ার কথা। চারপাশের সবকিছু এতটাই চেনা যে তিনি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়লেন। সেদিন তিনি আর কোনো লেখা, ভাষণ পড়লেন না। যা বললেন সরাসরি মন থেকে বললেন। বললেন, আমি এই মাটিতে বড় হয়েছি, এই মাটি আমার শক্তি, আর এই মাটির মানুষ আপনারাই তো আমার পরিবার।
আপনারা কি আমার সাথে আছেন? তার এই একটা প্রশ্নেই যেন পুরো মাঠ ফেটে পড়ল। হাজার হাজার মানুষ একসাথে চিৎকার করে জবাব দিল, আছি, আছি। ওই দিন তিনি একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝে গেলেন। বড় বড় কথা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে মানুষের ভাষায় কথা বলতে হয়, তাদের দুঃখ কষ্টটা মন থেকে অনুভব করতে হয়। আর এই শিক্ষাটাই ছিল তার সবচেয়ে বড় পাওয়া। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অবশ্যই পথটা সহজ ছিল না, বিলকুল সহজ ছিল না। অনেক বড় ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে, কিন্তু সবচেয়ে কঠিন সময়ে তিনি শক্তিটা কোথা থেকে পেতেন? অনুপ্রেরণাটা আসত থেকে আসত তার সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকেই। তার জীবনটা যেন দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে দেখুন মিটিং, র্যালি, রাজনৈতিক সংগ্রাম, আর অন্যদিকে ছিল তার সন্তান, তার পরিবার, যারা সবসময় তার জন্য অপেক্ষা করত। এই দুটো জগৎকে একসাথে মিলিয়ে চলা ভাবা যায় কতটা কঠিন। ১৯৮৬ সালে নির্বাচনী প্রচারণার সময়ের একটা ঘটনা। টানা ১৫ দিন তিনি বাড়ির বাইরে। এক গভীর রাতে একেবারে হঠাৎ করেই তিনি বাড়িতে এসে হাজির। সারা শরীর ক্লান্ত, শাড়িতে ধুলো, কিন্তু হাতে ছেলেদের জন্মদিনের উপহার। মাত্র কয়েক ঘন্টার জন্য এসেছিলেন। এই ফিরে আসাটা কোনো নেত্রীর ছিল না, ছিল একজন মায়ের আকুতি। আর সেদিন রাতে তার ছেলে তাকে কি বলেছিল জানেন? বলেছিল, মা, আমরা তোমাকে নিয়ে গর্ব করি। তুমি দেশের জন্য কাজ করছো, বাবার স্বপ্ন পূরণ করছো। আমরা সব বুঝি। ছেলেদের মুখ থেকে এই কথাগুলো শোনার পর তার সব ক্লান্তি, সব কষ্ট যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। এটাই তো ছিল তার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই পুরো গল্পটা শোনার পর শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। একজন নেতার রাজনৈতিক সাফল্যের পেছনে তার ব্যক্তিগত জীবনে ত্যাগ স্বীকারের ভূমিকা ঠিক কতটা? পরিবারের প্রতি দায়িত্ব আর দেশের প্রতি কর্তব্যের মধ্যে ভারসাম্য রাখা, এটা কি আসলেই সম্ভব? প্রশ্নটা শুধু তার জন্য নয়, হয়তো সব সময়ের সব নেতার জন্যই সত্যি।